এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮৩.০৪। স্কুলে স্কুলে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। গোল্ডেন পেয়েছি, আমি অনেক খুশি। আমার মেয়ে এসএসসি পাস করছে, এটাতে আমি খুশি। মধ্যরাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে বিবাদ, পুলিশ মোতায়েন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরাই বলবো, আপনাদেরকে ডেকে সবকিছু বলবো। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত সুনামগঞ্জ। কাগুজে প্রকল্পের বদলে স্থানীয় জ্ঞান কাজে লাগানোর পরামর্শ পরিবেশবিদদের। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে, যখন পর্যন্ত চালু হয় তখন আর মানুষ আরও থাকতে পারে না। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণে এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। কাদালো ময়মনসিংহের এক শিশু। সড়ক দুর্ঘটনায় নিহত মাকে আঁকড়ে আর্তনাদের ছবি ভাইরাল। অ্যাক্সিডেন্টে সাল টাল উঠে গেছিল, এরপর ওই যে বাচ্চার মারে কিন্তু বাচ্চা ঠিকই চিনছে। যার মনে আছে তার কোলে যা, কিন্তু আমরা কান্না থামে না আর কি, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। গড় পাশের হার ৮৩.০৪। কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৯.২৩%। জিপিএ 5 পেয়েছে ১২,১০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮০.৮২%। দিনাজপুর বোর্ডে সেটা ৭৮.৪০%। ৮৯.২৫% শিক্ষার্থী পাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ডে। ফল জানানোর পর স্কুলে স্কুলে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। চলছে আনন্দ উল্লাস, মিষ্টি মুখ বিতরণ। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিষয়ে আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, যশোর বোর্ডের ফল জানার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা কি বলছেন? শিক্ষার্থীদের উল্লাস বয়ে চলছে, কারণ আপনি জানেন যে এবছর যশোর বোর্ড ভালো রেজাল্ট করেছে এবং যশোর বোর্ড ৯২.৩২% শিক্ষার্থীরা পাশ করেছে এবং সেই পাশের আনন্দ উল্লাস করার জন্য শিক্ষার্থীরা এখন স্কুলে স্কুলে তাদের সহপাঠী শিক্ষকদের সাথে তারা এই সব উদযাপন করছে। আমরা রয়েছি নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ২৬৭ জন। পাশের হার ৯৮.১৩%, অর্থাৎ মাত্র ৫ জন এই স্কুল থেকে অকৃতকার্য হয়েছে এবং জিপিএ পেয়েছে ১৯২ জন, এ গ্রেড পেয়েছে ৯৮। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করেছে তারা উল্লাস করছে, তারা নানাভাবে তাদের উৎসাহ। আমরা যদি একটু কথা বলছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এত কষ্ট করে পাওয়ার পর যখন এত ভালো একটা ফল পাওয়া যায়, এর ভাষা বলে প্রকাশ করা যায় না। আরেকজনের সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে কিভাবে পড়তে হবে? অবশ্যই একটু বেশি ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে। সেই সময় পরীক্ষার কিছুদিন আগে যেন শুধুমাত্র পরীক্ষার দিকেই কনসেন্ট্রেট থাকে, সেই দিকে ভালোভাবে লক্ষ্য করে পড়তে হবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকদিন কত ঘন্টা পড়তে হয়? ১০ থেকে ১২ ঘন্টা মিনিমাম পড়তেই হবে। পড়লেই তাহলে ভালো রেজাল্ট হবে, নাহলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। এই আর কি, আসলে পড়াটা ফ্যাক্ট না, আপনি কতটা মন দিয়ে পড়তেছেন এটা ফ্যাক্ট। আর পড়ার একটা সঠিক নিয়ম রয়েছে, নিয়ম ছাড়া কখনো পড়া উচিত না। রাত্রে বেশি দেরি করে পড়া উচিত না, ভোরের দিকে পড়লে পড়াটা বেশি মনে থাকে এবং ভালো মুখস্থ হয়। আমি সবসময় হলো ভোরের থেকে পড়তাম, ৩টার দিকে উঠতাম এবং তখনই পড়া শুরু করতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়া শুরু করতাম, তখন পড়াটা অনেক ভালোভাবে মুখস্থ হতো।
অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম ইশরাক, এবং এইসব শিক্ষার্থীরা আজ যারা আনন্দ উল্লাস করছে তারা মনে করছে যে আগামীতে একটি ভালো কলেজে ভর্তি হবে, সেখানেও ভালো রেজাল্ট করবে, তারপর ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং ভালো রেজাল্ট করে দেশ গঠনে, দেশের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে বলে প্রতিজ্ঞা করেছে আজকের এই উল্লাস করা শিক্ষার্থীরা। ইশরাত, রবি, তাদের উচ্ছ্বাস দেখে আমারও খুব ভালো লাগছে। দর্শক, কুমিল্লার খবর জানতে চাই। কুমিল্লা থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পাশের হার তো ৭৯.23%। সার্বিক এই ফলাফল নিয়ে বোর্ড কি বলছে এবং শিক্ষার্থী অভিভাবকদের অনুভূতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানান। ইশরাত, এর আগের সংবাদগুলোতে আমরা জানিয়েছিলাম আসলে এবছর কিন্তু যে পাশের হার আপনি তো বললেন, তবে শিক্ষা বোর্ড যেটি বলছে, আসলে শিক্ষা বোর্ড তাদের হিসেব অনুযায়ী তারা বলছেন যে তাদের যে ফলাফল পেয়েছেন সেই ফলাফলে তারা খুশি, এবং যারা বিশেষ করে শিক্ষক রয়েছেন শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু একই মতামত। তবে যারা অভিভাবক রয়েছেন অভিভাবকদের মধ্যে অনেকেই বলছেন যে আসলে এবছর যে পাশের হার প্রায় ৩৮,০০০-এর অধিক শিক্ষার্থী ঝরে পড়েছেন, সেই বিষয়গুলি নিয়ে আসলে মানুষের মধ্যে নানান মত নানান পথ রয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু যারা বিশেষ করে কৃতকার্য হয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন, এবং আগামী দিনগুলিতে তারা তাদের যে পছন্দের যে কলেজ, সেই স্বপ্নের কলেজে ভর্তি হবেন সেই প্রস্তুতিটুকু এখন থেকেই শুরু করবেন বলে তারা জানিয়েছেন, এবং সার্বিক তাদের যে ফলাফল সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে বিশেষ করে কিন্তু এবছর মেয়েরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রয়েছে, অর্থাৎ এবছর কিন্তু মেয়েরা পরীক্ষা দিয়েছিল 1,05,000-এরও অধিক। সেক্ষেত্রে আসলে মেয়েরা পাশের হার দিকেও বেশি এগিয়ে রয়েছেন। এছাড়া যে জিপিএ 5 কিন্তু 12,100 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। তবে শিক্ষার ক্ষেত্রে এবছর কিন্তু আসলে ফেনী জেলা খারাপ করেছেন বলে যে শিক্ষা বোর্ডের যে যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা কিন্তু আমাদেরকে এইসব বিষয়গুলো জানিয়েছেন। তো সব মিলে আসলে সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইশরাত, তখন আপনাকে ধন্যবাদ। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টা ব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। তাতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার রাত 12টা এভাবেই সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ। দফায় দফায় চলে ককটেল বিস্ফোরণ। ঘটনার সূত্রপাত সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে। এ নিয়ে হলের ছাত্রলীগ সভাপতি নিয়াজের সাথে সহসভাপতি আতিকুরের হাতাহাতি হয়। এরই জেরে আতিকুরের কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। একটা সংগঠনের দুইটা গ্রুপের যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে। আমরা চেষ্টা করছি যেন আর কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণে আমরা অবস্থান করছি। এভাবে ঘণ্টাব্যাপী চলে মারামারি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাতে জড়ানো দুপক্ষের সাথে কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই পক্ষেরই কথা শুনছি বা আমরা দুই সাইডের কথাই শুনি। আমরা একটু করছি যে আমাদের কিছু পুলিশ আসছে, ওনারাও আসছেন। এখন থেকে আমরা আমাদের স্যার আছেন, এখনো আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নিইনি। কংক্রিট ডকুমেন্টারি কোনো তথ্য আসে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরাই বলবো, আপনাদেরকে ডেকে সবকিছু বলবো। বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যশোরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে। শনিবার রাতে শহরের বারেক শহর এলাকায় হয় এই ঘটনা। নিহত নূর হোসেন ছিলেন আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী। স্বজনরা জানান, শঙ্করপুরে ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুপক্ষের গন্ডগোল হয়। স্থানীয়রা মীমাংসার চেষ্টাও করেন, কিন্তু বিবাদের জেরে প্রতিপক্ষের লোকজন নূরকে ছুরিকাঘাত করেছে দাবি পরিবারের। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 6 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন ডক্টর AK আব্দুল মোমেন। সকালে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। প্রথমে পরিদর্শন করেন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ভাউচার আউটলেট। পরে ক্যাম্প 5-এ গিয়ে মতবিনিময় করেন রোহিঙ্গাদের সাথে।
পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার। দিনভর রয়েছে আরও কর্মসূচি। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এছাড়া হাওর বাওর অধ্যুষিত জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। এই অবস্থার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসন কিছু প্রকল্প নিলেও তা কাজে আসছে না। পরিবেশবিদরা বলছেন এজন্য কাগুজে প্রকল্পের বদলে দরকার স্থানীয় জ্ঞান আমলে নেওয়া। সাধারণত এপ্রিল থেকে মে জুন পর্যন্ত বজ্রপাতের মৌসুম। এবছর 1 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 38 দিনে বজ্রপাতে সারা দেশে 74 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 35 জনই কৃষক। মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে বেশি হাওড়াঞ্চলে। তালিকার শীর্ষ জেলা সুনামগঞ্জ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে হাওড় পাড়ের মানুষ। আমরা ধান কাটার মধ্যে কৃষকরা মারা যাচ্ছে শুনছি না, যা যদি হঠাৎ একটা ঘটনা ঘটছে হইতে পারছে। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে, যখন বজ্রপাত চালু হয় তখন আর মানুষ হাওড়ে থাকতে পারে না। এই হাওরের মাঝখানে আশ্রয় কেন্দ্র থাকতো, তাহলে কৃষকরা জেলেরা আশ্রয় নিতে পারত। সুনামগঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা এবং এটা আমরা জানি নানা কারণে। এই সমস্ত কারণে সুনামগঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচিত। সরকারিভাবে বা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিতে পারেন, কৃষকদেরকে সহায়তা করতে পারেন। এই অবস্থার জন্য খোলা জায়গায় বড় গাছ কমে যাওয়া সহ সার্বিক পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন স্থানীয়রা। প্রতি মৌজার মাধ্যমে সরকারি একটা পাথর ছিল, ব্রিটিশ পিরিয়ডের যে পাথর, মৌজার যে পাথর, এই পাথরগুলি থাকাতে আমাদের বজ্রপাতের সংখ্যা খুব কম ছিল। চতুর্দিকে গাছপালা লাগাইবে, তাই আমরা জীবনটা বাঁচাই, তার একটু শান্তি পেলাম। এই যে গাছপালা লাগায় না, এই যে গাছপালা লাগাইছিল, এন একটা চারো আছিল, সব একটা পরিষ্কার। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণেই এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। আমাদের বিশেষ করে গাছের সংখ্যা একেবারেই কমে গেছে, বিশেষ করে তাল গাছ সহ উঁচু যে গাছগুলো, এই গাছগুলো আমাদেরকে নানাভাবে রক্ষা করতো, কিন্তু এখন তো গাছের সংখ্যা নেই, সেভাবে লাগানোরও উদ্যোগ নেই। হতাহতের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পাইলট প্রকল্প। স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3 পরামর্শ। আগাম সতর্ক বার্তা পাঠাতে 8টি বজ্রপ্রবণ জেলায় শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও হাওরবাসী বলছে এই সংকেত পান না তারা, প্রয়োজন অধিক কার্যকর উদ্যোগ। যখন এই সমুদ্র সীমায় বা এর কাছাকাছি যারা বসবাস করে, তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে সংকেত জানানো হয়। সেইভাবে আমাদের হাওরের যে জনমানুষ আছে তাদেরকেও এরকম সংকেত জানাতে হবে। এখান থেকে উত্তরণের জন্য হতে পারে হিজল গাছ লাগানো যেতে পারে, তাল গাছ লাগানো যেতে পারে, এবং বিভিন্ন স্থানে স্থানে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো আসছে আধুনিক, ওই যন্ত্রগুলো এখানে রাখা যেতে পারে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 1,81,129 জন, জিপিএ 5 কমেছে 1,449 জনের মধ্যে। মোট প্রতিষ্ঠান বেড়েছে 147টি, মোট কেন্দ্র কমেছে 11টি। আমাদের যে বিদেশে কেন্দ্রসমূহ আছে, যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি তাদের সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 347 জন। উত্তীর্ণ হয়েছে 298 জন, অনুত্তীর্ণ 49 জন। পাশের শতকরা হার সেখানে ছিল 85.88%। 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল 2টো। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না, সেখানে কেন্দ্র ছিল টোটাল 8টি। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের
কিছু বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পূর্ণ সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। সকল বিষয়ে পরীক্ষার্থীরাও পূর্ণ নম্বরে অংশগ্রহণ করেছে। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নোক্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করা, প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া, পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে যে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া এবং মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারা, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশুর গগন বিদারী চিৎকারের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত মায়ের বুক আঁকড়ে ধরে শিশুর কান্না কাঁদিয়েছে হাসপাতালের সবাইকে। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় শিশুটির মা। প্রথমে পরিচয় পাওয়া যাচ্ছিল না কোনো স্বজনকেও, পরে মিলেছে পরিচয়। এই চিৎকার মায়ের জন্য। হয়তো এভাবে বারবার হাতের ইশারায় অবুঝ শিশুটি দেখাচ্ছে ওই তো আমার মা, কিন্তু মা তো নেই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। অ্যাক্সিডেন্টে সাল টাল উঠে গেছে, এরপর ওই যে বাচ্চার মারি কিন্তু বাচ্চা ঠিকই চিনছে। মার যখন শান্ত না পায়, মা না খাওয়ালো, মার বুকে থাকলে এটা একটা শান্তি। গত 9 মে ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মা মেয়ে। ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। যেহেতু মা মারা গেছে, অন্তর আসলে তার কেউ নাই, যে কেউ থাকুক, যত আত্মীয় স্বজন যাই থাকুক, কিন্তু মার বিকল্প কেউ হইতে পারে না। 2-3 দিন যাবত আমি বাচ্চাটা দেখতাছি, আমাদের ওয়ার্ডের লোকজন যারা আছে ওনারাও দেখতাছে, ওই যার মনে আছে তার কোলে যা, কিন্তু আমরা কান্না থামে না আর কি, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। এরপর থেকেই শিশুটির চিৎকার। ওয়ার্ডে থাকা অন্য রোগীর স্বজনরা কোলে তুলে শান্ত করার চেষ্টা করেন। গত রাতে মেলে স্বজনদের সন্ধান। কামিরদিয়া নামক স্থানে যে অজ্ঞাতনামা গাড়ির চাপায় যে মহিলা গুরুতর আহত হয়, ইতিমধ্যেই তার ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলা দোয়ারা থানা এবং তার ভাই ইতিমধ্যেই সিলেট থেকে রওনা দিয়েছে। মৃত মায়ের বুক জাপটে ধরে রাখা শিশুটির এই ছবি বলে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের বুক। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। মেঘনার ভাঙনে দিশেহারা নোয়াখালীর সুবর্ণচরের কয়েকটি গ্রামের মানুষ। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, ঝুঁকিতে নানা স্থাপনা। আতঙ্কে অন্যান্য এলাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। 80 বছরের আব্দুল মমিন দফায় দফায় মেঘনার ভাঙনের শিকার হয়ে বসতি গড়েছেন চর মাকসুমুল গ্রামে। এখন সেখানেও নদীর রুদ্ররূপ, দিন কাটছে আতঙ্কে। 3 ভাঙার পরে অনেক দেখতেছি ভাঙিয়ে লুয়ে যেতেছে, এখন আমার যাবার কোনো স্থান নাই, এখন আমার বাসস্থান নাই, এখন আমি কষ্ট করতে আছি। সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন ও চর আকরামউদ্দিন গ্রামের বাসিন্দাদের একই অবস্থা। গত কয়েক মাসে বসতভিটা হারিয়েছেন অনেকে। বিলীন হয়েছে হাট বাজার, ফসলি জমি সহ নানা স্থাপনা। বাড়ছে নদী পাড়ের মানুষের আতঙ্ক। অনেকে শেষ সম্বল নিয়ে ছুটছেন নিরাপদ ঠিকানায়। সন্ধ্যায় দেখি একটা বাড়ি আছে, সকালে এটা নাই। হাজার হাজার একর ভূমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেক ভাঙতেছে, নিম্নস্তরে 3 হইতে 4 কিলোমিটার পূর্বে আসিল জায়গাটা, এখন ভাঙতে ভাঙতে অনেক পশ্চিমে চলে আসি। এখন আর তো সব ভাঙি চুরি সব শেষ, এখন গর্তেই পড়ে যাইব সাগরে। ভাঙন রোধের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছে মেঘনা পাড়ের মানুষ। প্রতিবার আশ্বাস মিললেও কাজ হয়নি। প্রথমত ব্লক অথবা বস্তা সিস্টেম করে দিলেও অন্ততপক্ষ আপাতত আমাদের এই নদী ভাঙন থেকে আমরা রক্ষা পেতে পারবো। এখন যদি ব্লক না ফেলা তাহলে আমাকে বাঁচার কোনো উপায় নেই। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে বিভিন্ন এলাকায় প্রকল্প চলমান। পর্যায়ক্রমে মোহাম্মদপুর ইউনিয়ন অংশেও কাজ করা হবে।
মোহাম্মদপুর এলাকাটি অত্যন্ত নদী ভাঙন প্রবণ, তার জন্য অভ্যন্তরীণ ব্যবস্থা হিসাবে আমরা যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তার জন্য অতি দ্রুত আরেকটি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জিওব্যাগ দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের একটা ডিপিপি দাখিল করব এবং আশা করা যাচ্ছে উক্ত প্রকল্পটি অনুমোদিত হলে আমরা অতি দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারব। গত কয়েক বছর ধরেই ভাঙছে মেঘনা, সম্প্রতি তা আরও বেড়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।